লাইফে যখন একটা খারাপ সিচুয়েশন আসে যেটা কি আমাদের কন্ট্রোলের বাইরে পুরোপুরি, জাস্ট কমপ্লিটলি আউট অফ আওয়ার হ্যান্ডস, আউট অফ আওয়ার কন্ট্রোল, তখন সেই সব সিচুয়েশনকে অ্যাভয়েড করার থেকে, তার থেকে দূরে পালানোর থেকে ইটস বেটার টু ব্রেস ফর দ্য সিচুয়েশন, টু চেঞ্জ আওয়ারসেলস, নিজেকে এইভাবে তৈরি করা যাতে কি উই ওভারকাম দ্যাট অ্যাডভার্স সিচুয়েশন। নিজেকে তৈরি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে। I am Arpan Mukherjee, Assistant Commissioner of Revenue, WBCS Group A in 2021, and many of you judge me by my success. যখন হলাম WBCS তখন আমাকে অনেকে কনগ্রাচুলেশনস জানায়। পিপল মে থিঙ্ক দ্যাট এই সাকসেসটা পাওয়ার জন্য হি ইজ এ ভেরি সাকসেসফুল পারসন, বাট বিলিভ মি মাই ফ্রেন্ডস, এই সাকসেসটা এত সহজে আমি পাইনি। I failed a lot of times and you should judge me by how many times I've failed and still gotten back up. এই যে হাল না ছাড়া, ঠিক আছে, টু নট গিভ আপ, ঠিক আছে, নেভার গিভ আপ, এই এই অ্যাটিচিউডটা আনতে হবে তোমাদেরকে। আজকের ভিডিওটা কেন বানাচ্ছি, বিকজ এই প্যাটার্ন চেঞ্জ, ডেসক্রিপটিভ প্যাটার্ন চেঞ্জ এর কথা শুনে তোমরা অনেকে ঘাবড়ে গেছো, তোমরা অনেকে কনফিউজড হাউ উই আর গোয়িং টু ডিল উইথ ইট। এটা একটা নতুন মনস্টার তোমাদের সামনে, যে এই মনস্টারটাকে আমরা কিভাবে বধ করব, কিভাবে জয়লাভ করবো এই মনস্টারটার উপরে। এতদিন সবাই অভ্যাস হয়ে গেছিল একটা এমসিকিউ প্যাটার্নের, তোমরা সহজে ফ্যাক্ট বেসড কোয়েশ্চেন্স পড়তে আর সুন্দর করে টিক মার্ক করে চলে আসতে, বেশি কিছু ভাবনার চিন্তা ছিল না। চারটে অপশনস আছে, চারটে অপশনস এর মধ্যে তোমরা তো পড়েইছো, ব্যাক অফ দ্য মাইন্ড কিছুটা হলেও মনে থাকবে, সেখানে অ্যান্সার অপশন দেখে তোমরা রিকালেক্ট করে নিচ্ছ সুন্দরভাবে, ভালো মার্কস পেয়ে গেলে। কিন্তু ডেসক্রিপটিভে এটা হবে না, কিন্তু সেখানে ভয় পাওয়ার কিছু নাই বন্ধুরা, একদমই ভয় পেও না। দেখো, আমি যখন ইউপিএসসির ফার্স্ট মেন্স প্রিলিমস ক্লিয়ার করি প্রথমবার 2020 সালে, তখন আমার মনে একটা ভয় ছিল, বিশাল বড় ভয়, যে কিভাবে এই অ্যান্সার গুলো আমি লিখবো, কখনো লিখিনি অ্যান্সার, এত এত পড়তে হবে, কিভাবে আমি শেষ করব প্রশ্নটা, আদেও সবকিছু করতে পারবো কি। হ্যাঁ, মানে অনেক ভয় ছিলাম, ইভেন কি 1 মাস 2 মাস আগে অব্দি আমি ভাবছিলাম যে আমি মেন্স দেবো না, হয়তো কি লিখবো আর পারবো না লিখতে। বাট বিলিভ মি, আমি প্রত্যেকটা অ্যান্সার লিখতে পেরেছিলাম, আর আমি ইন্টারভিউতে ডাক পেয়েছিলাম। দেন দ্যাটস আ মানে বিগ বিগ পজিটিভ নিউজ ফর ইউ পিপল, বিকজ যদি একবার আর্ট অফ অ্যান্সার রাইটিংটা তোমরা বুঝতে পেরে যাও, যখন একবার আর্ট অফ অ্যান্সার রাইটিংটা তোমরা এক্সেল করে নেবে, দেন বিশ্বাস করো তোমাদের যে কোনো অ্যান্সার, যে কোনো কোয়েশ্চেন, সেটা তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। এই যে ইউপিএসসি যে টপার্স যারা আছেন, তোমাদের কি ধারণা, সে টপার্স তারা কি ডু দে নো এভরিথিং? তারা প্রত্যেকটা কোয়েশ্চেন 20 কোয়েশ্চেন্স করে থাকে প্রত্যেকটা পেপারে, তাদের কি সবকিছু জানা আছে? The answer is no. They do not know everything, but still they get good marks in the mains in exam because they have mastered the art of answer writing. The art of answer writing, আর এই জিনিসটাই আমাদেরকে, এই স্কিলটা আমাদেরকে ডেভেলপ করতে হবে। সেখানে ভয় পাওয়ার কিছু নাই, একটু শেখার জিনিস আছে, ফ্রেমওয়ার্কস কিছু আছে, কিছু স্ট্রাকচার আছে, ঠিক আছে, একটা স্কেলেটনের মতন জিনিস ফ্রেমওয়ার্ক। সেই জিনিসটাকে যদি আমি মাথায় বসিয়ে নিই, তাহলে ব্রিক বাই ব্রিক তৈরি করে আমি একটা অল্প কন্টেন্ট দিয়ে একটা ভালো অ্যান্সার তৈরি করে নিতে পারবো। এই আর্ট, যে লেখার যে আর্টটা, এই যে স্কিলটা, সেটা আমাদেরকে শিখতে হবে। হাতে সময় আছে এখন, এই নয় যে একবারই দরজার, ইটস নট নকিং অন দ্য ডোর, উই হ্যাভ মোর দেন 1.5 ইয়ার্স, যেটা অ্যান্সার রাইটিং হবে মেন্স এর জন্য। তো এখন থেকে আমাদেরকে প্রিপারেশন স্টার্ট করতে হবে। তো এই পিডিএফটা শেষ অবধি থাকবে, বিকজ তোমাদের মনে অনেক ডাউট আছে যে কেমন প্রশ্ন আসবে, কেমন ভাবে লিখবো অ্যান্সার, ঠিক আছে, কোথা থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, তো ডো নট ওয়ারি অ্যাবাউট ইট। ফার্স্টলি বলতে চাই যে কোয়েশ্চেনটা ইউপিএসসি মতন অত হাই লেভেলের হবে না, ঠিক আছে। সো ইউপিএসসির যে স্টাডি ম্যাটেরিয়াল গুলো আছে, বিভিন্ন ভিশন আইস, সেখানে তোমরা অনেকেই হয়তো দেখছো কোশ্চেন আনসার কেমন আছে, ভাবছো বোধহয় এরকম কোশ্চেন আনসার দিলে আমরা লিখতে তো দূরের কথা, আমরা মানে তার অ্যান্সার ভাবতেও পারবো না, ঠিক আছে। ভাববে তারপরে তো লিখবে, বাট চিন্তা একদমই করো না, ইউপিএসসি লেভেলে প্রশ্ন আসবে না। প্রশ্ন তোমার একটু মিডিয়াম লেভেলেরই আসবে, খুব ইজিও আসবে না, খুব হার্ডও আসবে না, মিডিয়াম লেভেলের প্রশ্ন আসবে। প্রশ্নর যে টাইপস গুলো আছে সেগুলো আমি তৈরি করেছি বোথ ইন ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বেঙ্গলি। তোমাদের যদি এই প্রশ্নটা, এই পিডিএফটা লাগে, তোমরা যে নিচের যে ডেসক্রিপশনে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আছে, সেখানে গিয়ে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে।
কিছু স্যাম্পল কোশ্চেন আনসার দেওয়া আছে, যেভাবে তোমাদেরকে পড়তে হবে ডাব্লিউবিসিএস মেন্সে যেরকম কোশ্চেন আসবে সেই প্যাটার্নে আমি একটা বানিয়েছি পিডিএফ, জাস্ট ফর স্যাম্পল পারপাস। এরকম তোমাদেরকে রেজিলিয়েন্স একাডেমিতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আনসার দেওয়া হবে। তার কোশ্চেনের বাংলা আর ইংলিশ দুটোতেই কোশ্চেন অ্যান্ড অ্যান্সার দেওয়া হবে চ্যাপ্টার ওয়াইজ, প্রত্যেকটা সাবজেক্ট। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে কেমন প্যাটার্নে কেমন ধরনের কোশ্চেন আসবে। আর দেখো একটা জিনিস, এতদিন ধরে যারা ভালো মার্কস পাচ্ছিল এমসিকিউতে, আর যারা একদমই নতুন শুরু করছিল, নাও ডেসক্রিপটিভ আসার পর অল অফ দেম আর স্টার্টিং ফ্রম দ্য সেম পয়েন্ট। দিস ডেসক্রিপটিভ পেপার হ্যাজ প্লেড আ লেভেল প্লেইং ফিল্ড, সবারই জন্য একই লেভেলের থেকে সবাই শুরু করছে। ঠিক আছে, আগে কি ছিল, যারা অলরেডি র্যাঙ্ক করেছে তারাও পরীক্ষা দিচ্ছে, তাদের অলরেডি প্রিপারেশন হয়ে আছে এমসিকিউতে, তারা খুব হাই মার্কস পায়, সেই জন্য ওভারঅল কাট অফও হাই হতো। সেই জন্য যারা নতুন স্টুডেন্টস আছে, যারা ইয়াং স্টুডেন্টস আছে, তাদের জন্য মনে হতো যে খুবই ডিফিকাল্ট হয়ে গেছে এত হাই কাট অফ ক্লিয়ার করা। বাট এখন ডেসক্রিপটিভ ফার্স্ট 2-3 বছর এই এত হাই কাট অফ যাবে না, বিকজ সবাই নতুন থেকে, এভরিওয়ান উইল বি স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। তো সেই জন্য তোমাদের একটা ভালো পজিটিভ ভাবে ওই জিনিসটাকে নিতে পারো, যারা নতুন ভাবে শুরু করছে পেপারটাকে, 2025-এ যারা প্রথমবার ডাব্লিউবিসিএস দিচ্ছে। নাও কামিং টু আওয়ার পিডিএফ, স্যাম্পল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার আমরা দেখবো। শুধু তাই নয়, কিছু ফ্রেমওয়ার্ক হয়, ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, ফ্রেমওয়ার্ক গুলো আমরা আস্তে আস্তে ডিসকাস করব। আজকে সব হবে না, আজকে সব হবে না, আজকে বা কিছুই হবে না, আমরা জাস্ট আগে কোশ্চেন অ্যান্সার কেমন করে লিখতে হয় সেগুলো দেখবো। ফ্রেমওয়ার্ক ইজ লাইক আ শর্টকাট। শর্টকাট কি, যেরকম কন্ট্রোল প্লাস সি, কন্ট্রোল প্লাস ভি, কন্ট্রোল প্লাস এক্স, এই টাইপের একটা শর্টকাট তোমরা যদি জেনে নিলে, তাহলে তোমাদেরকে ওইখানে গিয়ে সে ম্যাথস এর শর্টকাটের মতন। যদি বা ম্যাথস এর ডেসক্রিপটিভ শর্টকাট দিয়ে করা যাবে না, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ লিখে করতে হবে। অনেকে আমাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল যে স্যার, ম্যাথস কি আমরা শর্টকাটে করতে পারবো? না, পারবে না করতে, তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দিয়ে করতে হবে। সো কামিং টু দ্য টপিক, আজকে ফার্স্টে কয়েকটা টপিক আমরা তাড়াতাড়ি দেখে নেব, যেরকম কেমন প্রশ্ন আসতে পারে। একটা রাজপুতদের উপরে প্রশ্ন আছে, কি প্রশ্ন? ব্রিং আউট দ্য সেলিয়েন্ট ফিচার্স অফ দ্য পলিটি অ্যান্ড দ্য সোশ্যাল স্ট্রাকচার্স অফ রাজপুতস। To what extent were they responsible for the weakness of the Rajputs to the foreign invaders? দেখো, এখান থেকে আগে তোমাকে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা কি চাইছে, ঠিক আছে, কেমন অ্যান্সার চাইছে, বা যে কোশ্চেনটা সেট করেছে তার মাথায় কি চলছে, এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। তোমরা যদি এই জিনিসটা বুঝে যাও, তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটা কিন্তু লিখতে পারবে। বলেছে যে রাজপুতদের ব্যাপারে তোমাদের কি জানো, এতদিন যা জানতে, ফ্যাক্ট জানতে, কোথায় যুদ্ধ হয়েছে, কোন রাজা কি করেছে, ঠিক আছে, কোন সালগুলো মুখস্থ রাখতে, ইয়ার মুখস্থ রাখতে। বাট এখন ইম্পর্টেন্স কিন্তু মেমোরাইজ মাগিং আপে হবে না, ফ্যাক্ট বেসড কোশ্চেন আসবে না, অ্যানালিটিক্যাল কোশ্চেন আসবে। ধরো রাজপুতরা ছিল, তাদের ফিচার্স ছিল তো কিছু কিছু, আহ, একটা, ওদের একটা ফিচার্স ছিল, তাদের কেমন অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তাদের সোসাইটি কেমন ছিল, সমাজ কেমন ছিল, সেই সব জিনিসের উপরে প্রশ্ন জিজ্ঞেস করলো কেমন। তাছাড়া তাদের যে উইকনেস, রাজপুতদের একটা উইকনেস ছিল যে তারা নিজেদের মধ্যে কনস্ট্যান্টলি ফাইট করতো, তারা শর্ট সাইটেড ছিল, ঠিক আছে, দূরের জিনিস বুঝতে পারতো না, দেখতে পারতো না। তো তার জন্য ফরেন ইনভেডার্স যারা আছে, তারা ইন্ডিয়াতে ইনভেড করে রাজপুতদেরকে হারিয়ে ইন্ডিয়াতে ক্যাপচার করে নেয়। তো সেই জিনিসটাই বলেছে যে সেটাকে, তার ব্যাপারে লেখো, ডিসকাস করো, ঠিক আছে। এখানে দেখো, ফার্স্টে আমরা একটা ইন্ট্রোডাকশন দেবো, কেমন ভাবে লিখতে হয়। সময়টা যেহেতু খুবই কম, একটা ভিডিওতে আমি যদি খুব বেশি লেন্দি করে দিই, তাহলে যারা দেখছে তাদের জন্য খুব এক্সস্টিং হয়ে যায়, ভিডিও লোকে এতক্ষণ দেখতেই চায় না। 10 থেকে 15 মিনিট ইজ ম্যাক্সিমাম, ইভেন কি আমি 15 মিনিটের বেশি দেখতে পাই না। ফার্স্টে কি একটা ইন্ট্রোডাকশন দেবে, রাজপুতদের ব্যাপারে যতটুকু তোমরা জানো, যা পড়েছো, সেটা একটা ইন্ট্রোডাকশন দিল। তারপরে কি কি আছে, সেলিয়েন্ট ফিচার্স অফ পলিটি অ্যান্ড সোশ্যাল স্ট্রাকচার। তাহলে আগে তুমি লিখবে ফিচার্স অফ পলিটি। পলিটি মানে পলিটি পড়ছো যেটা, সেটাই। রাজপুতদেরও পলিটি ছিল, যেরকম কনস্টিটিউশন, ল অ্যান্ড অর্ডার, ঠিক আছে, গভর্নেন্স, দিস অল কামস আন্ডার দ্য পলিটি। তো কি কি আছে, ফিউডাল সিস্টেম ছিল, প্ল্যান বেসড অর্গানাইজেশন, এর ব্যাপারে একটু একটু জানলে লিখে নেবে। ফ্র্যাগমেন্টেশন অ্যান্ড ল্যাক অফ সেন্ট্রালাইজেশন, ঠিক আছে, ভাগ ভাগ ছিল, বিভিন্ন সেগমেন্টসে ডিভাইডেড ছিল। ওয়ারিয়ার ইথোস, দেওয়ার ক্ষত্রিয়াস, একটা ওয়ারিয়ার কালচার ছিল তাদের মধ্যে। অ্যান্ড ডিফেন্সিভ মিলিটারি স্ট্র্যাটেজি,
তাদের মধ্যে বড় বড় কিলা বানিয়ে রেখেছিল, ফোর্টস বানিয়ে রেখেছিল। তাদের ছিল যে নিজেদেরকে প্রোটেক্ট করতে হবে, এনিমি আসবে নিজেকে প্রোটেক্ট করো ব্যাস। অফেন্সিভ ছিল না, সেই জন্য অনেক দেখবে যারা অফেন্সিভ রাজারা ছিল, যারা অ্যাটাক করতো, তারা কিন্তু ইন্ডিয়াকে কনকার করেছে। কিন্তু রাজপুতরা পুরো ইন্ডিয়াকে কনকার করতে পারেনি, তারা খুবই একটা স্মল এরিয়া, স্মল টেরিটরির মধ্যে লিমিটেড ছিল। ঠিক আছে, সো দিস ইজ, এর ভেতরে বেশি ডিটেলসে যাব না। সেকেন্ড পার্ট কি বলেছে, সোশ্যাল স্ট্রাকচার, সেলিয়েন্ট ফিচার্স অফ রাজপুত সোশ্যাল স্ট্রাকচার। সোশ্যাল স্ট্রাকচার, সমাজ কেমন ছিল, কাস্ট হায়ারার্কি ছিল, প্যাট্রিয়ার্কাল সোসাইটি ছিল, কিনশিপ টাইজ আর অ্যালায়েন্সেস। ঠিক আছে, রাজপুতদের নিজেদের মধ্যে বিয়ে হতো। ঠিক আছে, সেই জিনিসটাকে বলেছে কিনশিপ টাইজ অ্যান্ড অ্যালায়েন্সেস। অ্যান্ড রাজপুত অনার, ঠিক আছে, যে আমাদের যেরকম সতীদাহ আছে, ওদের ওখানে জহর ছিল। আর রাজপুত ওয়ারিয়ার্সরা যেরকম যুদ্ধ করতে করতে মরাটাকে একটা বিশাল ভাগ্যের ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার বলতো, তো দিস অনার ওয়াজ ইনকালকেটেড ইন দেয়ার সোসাইটি। দেন কন্ট্রিবিউশন টু উইকনেস अगेंस्ट দ্য ফরেন ইনভেডার্স। ঠিক আছে, কি কি ছিল, ইউনিটি ছিল না, রিজিড সোশ্যাল স্ট্রাকচার, ডিফেন্সিভ পোস্টার যেটা বললাম, শিভালরি কোড অনার, বিশাল বেশি অনার ছিল, তার জন্য তারা প্র্যাকটিক্যালি ভাবতো না, ব্রেন দিয়ে ভাবতো না। লিমিটেড অ্যাডাপ্টেশনস টু নিউ ট্যাকটিক্স, খুব কনজারভেটিভ ছিল, পুরোনো ট্রেডিশনাল মেথড গুলোকে ইউজ করতো। তারপরে একটা কনক্লুশন লিখবো। কনক্লুশনটা কি হবে, তুমি তুমি এতক্ষণ যা যা লিখলে সেটাকে সামারাইজ করবে, জাস্ট সামারাইজ, যে এটা পলিটি, পলিটি এরকম ছিল, সোশ্যাল স্ট্রাকচার এরকম ছিল, আর এই এই জিনিসগুলোর জন্যই ফরেন ইনভেডার্স থেকে রাজপুতরা নিজেদেরকে ডিফেন্ড করতে পারেনি। তাহলে বুঝলে, এইভাবে তোমাদেরকে প্রশ্নটা ভাবতে হবে, লিখতে হবে স্ট্রাকচার ওয়াইজ, পয়েন্ট ওয়াইজ। কোশ্চেনে যেটা জিজ্ঞেস করেছে প্রত্যেকটা পার্টকে স্যাটিসফাই করতে হবে, ইন্ট্রোডাকশন, মেন বডি, কনক্লুশন। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু খুব ভালো মার্কস পাবে ইউপিএসসিতে, এইভাবে লেখে আর ভালো মার্কস পাবে। সিমিলারলি আমরা এটাতে আজকে পুরোটা ডিসকাস করা হবে না, আমরা আবার নেক্সট ভিডিওতে ডিসকাস করব। এটা বাংলাতেও লেখা আছে, তোমাদের যাদের বাংলাতে পড়তে সুবিধা তাদের জন্য বাংলাতেও লেখা আছে, তোমরা কন্ট্যাক্ট করবে অঙ্কিতাকে যদি তোমরা ডেসক্রিপটিভ পেপারের জন্য প্রিপারেশন নিতে চাও। এখন থেকে নেওয়াটা আমি বলবো বুদ্ধিমানই হবে, কম্পিটিশন থেকে এগিয়ে থাকাটাই ভালো। যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে অঙ্কিতার সাথে যোগাযোগ করে নিও, যাতে কি তোমাদেরকে এনরোল সে করে দেবো। তো তাহলে বাংলাতেও তোমরা পেয়ে যাচ্ছ। দেন সেকেন্ড কোয়েশ্চেন, examine the nature of the revolt of 1857 and indicate the manifold changes in British civil and military administration. সোজা কথা বলছে যে রিভোল্ট অফ 1857 এর যে নেচার ছিল, ঠিক আছে, কি প্রকৃতি ছিল তার, সেই রিভোল্টের, সেটাকে বলতে বলছে, এক্সামিন করতে বলছে, শুধু বলতে বলেনি। এক্সামিন করা মানে তোমাকে নিজের বুদ্ধি বিবেক লাগিয়ে সেটাকে অ্যানালিসিস করতে বলছে। ঠিক আছে, তাহলে বোঝো তোমাদের এখানে অ্যানালিটিক্যাল মাইন্ডটা খুব প্লে করবে, শুধু মুখস্থ বিদ্যা চলবে না, আগের মতন মুখস্থ বিদ্যা দিয়ে হবে না, তোমাদেরকে আউট অফ দ্য বক্স থিঙ্ক করতে হবে। যখন বইটা পড়বে তখন ভাবতে হবে হোয়াই, হাউ, ঠিক আছে, কেন, হাউ, ঠিক আছে, হোয়ার, এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, পার্টিকুলারলি হোয়াই, 1857 যুদ্ধ হয়েছে তো কেন, হোয়াট আর দ্য রিজন। ব্রিটিশ তারপরে পলিসি চেঞ্জ করলো, এনেছিল তো 1858 অ্যাক্ট, কেন আনলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, তার রিজন চেঞ্জেস এনেছিল, সিভিল আর মিলিটারি চেঞ্জেস। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে যখন পড়বে তখন ভাবতে হবে। দেখো কি লেখা আছে ফার্স্টে 1857 এর ব্যাপারে, তোমরা যা জানো একটা ইন্ট্রোডাকশন দিলে, ঠিক আছে, ইন্ট্রো লিখলে, এবারে মেন বডি চলে আসি। নেচার অফ 1857 রিভোল্ট, নাম্বার ওয়ান, মাল্টি ফেসেটেড রিভোল্ট, বহুমুখী রিবেলিয়ন ছিল এটা, সিপাই মিউটিনি দিয়ে শুরু হয়েছিল। সোশ্যাল অ্যান্ড ইকোনমিক গ্রিভিয়েন্সেস ছিল, যারা ফার্মার্স ছিল বা যারা গরিব মানুষ ছিল তাদের জন্য যে ইকোনমিক বার্ডেন গুলো হচ্ছে, সামাজিক বার্ডেন গুলো হচ্ছে, তার বিরুদ্ধে ছিল। রেজিস্ট্যান্স টু কালচারাল ইম্পোজিশন, ইংরেজরা নিজেদের যে কালচারটা লোকাল পিপলদের উপর ইম্পোজ করছিল তার বিরুদ্ধে ছিল। লিডারশিপ অ্যান্ড অর্গানাইজেশন, কেমন ছিল লিডারশিপ অ্যান্ড অর্গানাইজেশন, সেটাকে লিখতে হবে। ন্যাশনালিস্ট অর রিজিয়নাল ক্যারেক্টার, এটা আদেও ন্যাশনালিস্ট ছিল না রিজিয়নাল ছিল, এর মধ্যে তোমরা যদি আরো বেশি জানো, যেরকম বিভিন্ন ফেমাস পার্সোনালিটিসরা নিজেদের ওপিনিয়ন দিয়েছে, যেরকম আহ, বীর সাভারকর, বিডি সাভারকর, তারপরে
আর মজুমদার, তারা নিজেদের যে ওপিনিয়ন গুলো দিয়েছে সেগুলো তোমরা চাইলে লিখতে পারো। ঠিক আছে, এটা একটু ইউপিএসসি লেভেলের হয়ে গেল, অত হাই লেভেল লিখতে হবে না। সিম্পল যতটুকু জানো পয়েন্ট ওয়াইজ করে 5-6টা পয়েন্ট করে লিখবে। মনে রাখবে, পয়েন্ট ম্যাটার্স। যত নাম্বার অফ পয়েন্ট বাড়াতে পারবে, যত বাড়াতে পারবে তোমরা পয়েন্ট। ঠিক আছে, বিকজ আমাদের যারা খাতা চেক করে তাদের এই একটা মাথায় মাইন্ডসেট আছে, যা তারা খাতাটা বেশ গুছিয়ে লেখা থাকবে, অনেকগুলো পয়েন্ট লেখা থাকবে। ঠিক আছে, আর প্রত্যেকটা প্রশ্নর যে যা জিজ্ঞেস করেছে সেগুলো সাব হেডিং করে, সাব টপিক করে লিখেছে, তাহলে সে কিন্তু ভালো নম্বর পাবে। সে কিন্তু অত ভেতরে গভীরে ঢুকবে না, তোমার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বে না। সে ওভারঅল একটা প্রথম অ্যাট এ গ্লান্স, এক দৃষ্টিতে দেখেই তার সে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন তৈরি করে নেবে। সো ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটাকে কিন্তু মাথায় রাখবে। দেন দ্য চেঞ্জেস ইন ব্রিটিশ সিভিল অ্যান্ড মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন। সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আর মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশনে কি কি চেঞ্জেস এসেছিল সেগুলোকে লেখা হয়েছে। ঠিক আছে, তাহলে এইভাবে। তারপরে কনক্লুশন। সিমিলারলি সেটাকে আমি সেম প্রশ্নকে বাংলাতেও লিখেছি, যারা বাংলাতে পড়বে তাদের জন্য। প্রশ্নটা বাংলাতে অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশে, যে কোনো দুটো ল্যাঙ্গুয়েজে লিখতে পারো, বাংলা বা ইংলিশ। এরকম নয় যে শুধু বাংলাতেই ইংলিশে লিখতে হবে, তোমাদের যেটাতে কমফোর্টেবল তোমরা সেই ল্যাঙ্গুয়েজে লিখতে পারো। তাহলে এতটা কথা বললাম আমি, তোমাদের আশা করি কিছুটা হলেও একটু ক্ল্যারিটি পেলে। ঠিক আছে, অন্ধকারের মধ্যে হয়তো একটা মোমবাতি জ্বালানোর মতনও আলোটা তোমরা পেলে। এটুকুই আমার বক্তব্য, যে ভয় পেও না, সময় আছে হাতে। প্রিপারেশন এখন থেকে আমরা যদি শুরু করি, তাহলে কিন্তু আমরা 1.5 বছরের মধ্যে একদম রেডি হয়ে যাব 2025 কে ফেস করার জন্য। ডেসক্রিপটিভে অ্যান্সার লেখার জন্য আমরা রেডি হয়ে যাব পুরোপুরি। তোমাদের যদি কোনো ডাউট থাকে, তোমরা অঙ্কিতার সাথে যোগাযোগ করো। যদি ব্যাচ রিলেটেড, এনরোলমেন্ট রিলেটেড কোনো ডাউট থাকে, তোমরা কন্ট্যাক্ট করে নিও। আরো ভিডিওস আনবো, যে প্রশ্নগুলো আমাদের স্কিপ হয়ে গেল সেগুলোকে নিয়ে আরেকটা ভিডিও আনবো। সো দেখতে থাকো, আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করে নিও।